চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে অনেকটা একই ধরনের অবস্থান যুক্তরাষ্ট্র এবং ভারতের। যুক্তরাষ্ট্রের একজন বিশ্লেষক বলছেন, চীনের সাথে খুব বেশি মাখামাখি ওয়াশিংটনকে ভুল বার্তা দিতে পারে। আর ভারতীয় বিশ্লেষকের অভিমত, সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ স্বাধীনভাবেই সিদ্ধান্ত নিতে পারে, তবে ওয়াশিংটন, দিল্লি আর বেইজিং এর সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক কিভাবে রাখবে বাংলাদেশ, সেটি বড় চ্যালেঞ্জ। সুফিয়ান ফারাবের রিপোর্ট। প্রধানমন্ত্রীর চীন সফরে দেশটির সঙ্গে সম্পর্কের ধরন উন্নীত হয়েছে ভবিষ্যতের অংশীদারিত্ব পর্যায়ে, যা চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা। সে সফরের সম্পর্ক আরও জোরদার করতে স্বাক্ষরিত হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক। মালয়েশিয়ার পরই প্রধানমন্ত্রী চীনে যাওয়ার বিষয়টি ছিল অত্যন্ত স্বাভাবিক, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। যদিও এই নিয়ে ঘরে বাইরে আলোচনা কম হয়নি। আপনারা জানি যে বাংলাদেশের এখন যেরকম ইকোনমিক কন্ডিশনটা, সেটাকে স্টেবিলাইজ করা হবে প্রাইম মিনিস্টার তারেক রহমানের ফার্স্ট প্রায়োরিটি। তো উনি যা যা সাপোর্ট পেতে পারেন, ওনাদের সঙ্গে যাদের কন্টিনিউড এনগেজমেন্ট আছে, যাদের সঙ্গে স্ট্রং পার্টনারশিপ আছে, তাদের সঙ্গে তো তারা কাজ করবে। তো চায়না অফকোর্স ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আই উড সে, নেইবার ফর বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চায়না সফর আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। বিগত দিনে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে অনেক পরিবর্তন এসেছিল, তবে একটি জায়গায় কোনো পরিবর্তন হয়নি, সেটি হলো চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গভীরতা। সব সরকার এই বিষয়টি একইভাবে দেখেছে, এমনকি অর্থনৈতিক এবং নিরাপত্তা সহায়তা জোরদার হয়েছে। সুতরাং তার সফর আমার কাছে একেবারেই স্বাভাবিক মনে হয়েছে। বাংলাদেশের জন্য চীনের সঙ্গে সম্পর্কের বাস্তবতার কথা তুলে ধরে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, তবে বেইজিং এর সঙ্গে অযাচিত উষ্ণতা ভুল বার্তা দিতে পারে। এটা সত্য যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর চায়না যাওয়ার সিদ্ধান্তের মাধ্যমে ওয়াশিংটনে খুব ভালো বার্তা দেয়নি। সফরটি যেন তেন সফর ছিল না। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। সামরিক, প্রতিরক্ষা ও বাণিজ্যিক যোগাযোগের বিষয়ে আলোচনা হয়েছে। খুব স্বাভাবিকভাবে ওয়াশিংটন এগুলো ততটা চমৎকারভাবে নিবে না। আমাদের যেটা কনসার্ন, সেটা খুলে বলাই ভালো, যে আমরা আশা করছি, কারণ দেখুন, একটা বিএনপির সাথে তো একটা হিস্ট্রির একটা ব্যাপার আছে। 2001-2006 যখন আমাদের আমরা জানতাম যে অনেক এক্সটার্নাল পাওয়ার চেষ্টা করেছে ইন্ডিয়ার ইন্টারেস্ট ব্যাঘাত করতে, ফ্রম বাংলাদেশি সয়েল অল থ্রু বাংলাদেশ। তো আমাদের একটাই, সেটা মনে মনে সবসময় একটাই ক্রাইটেরিয়া, যে বাংলাদেশ যাতে কখনো কোনো এক্সটার্নাল পাওয়ারকে সেই জায়গাটার আওয়ার না করে দেয়। ইনফ্যাক্ট আই উড সে যে তারেক রহমান কিন্তু এটাও উনি বলেছেন, যে বাংলাদেশ কখনোই নিজের থেকে কখনো কিছু ইন্ডিয়ার প্রতি কিছু এগেনস্ট কোনো অ্যাক্টিভিটি করবে না, আর কোনো এক্সটার্নাল কাউকে করতে। এটা তো একটা অসম্ভব স্ট্রং পজিশন, এন্ড আই উড সে আ ভেরি পজিটিভ স্টেটমেন্ট টুয়ার্ডস ইন্ডিয়া। সো সেই হিসাবে সেই কনসার্নটা যদি আমার মনে হয় না চায়না ভিজিট বা চায়নায় যা যা আমরা পার্টনারশিপ দেখছি, ধরুন নানা এমওইউ সই হয়েছে, সেটা নিয়ে ওরকম কিছু চিন্তার জায়গায় কিছু ওরকম দেখছি না। ভারসাম্যপূর্ণ কূটনীতির এই কৌশল ও আন্তর্জাতিকভাবে স্বচ্ছ এবং সুষ্ঠু স্বীকৃতি পাওয়া বিগত নির্বাচন ঢাকার সামনে আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে ভূমিকা রাখার সুযোগ তৈরি করে দিয়েছে। তবে আটলান্টিক কাউন্সিলের রেসিডেন্ট ফেলো মাইকেল কোগেলম্যানের মতে, এই সুযোগ কতটা কাজে লাগাতে পারবে তারেক রহমানের সরকার, তা নির্ভর করছে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলার উপরই। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে প্রথমে দেশের সংকটগুলো মোকাবেলা করতে হবে। আর বিএনপি ঐতিহাসিকভাবে সংস্থাগুলোর উপর বিশেষ জোর দেয়, যেমন সার্ক। গত এক বছরে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বেশ জোরালো হয়েছে। আমার বিশ্বাস ভারতের সঙ্গেও এটি থাকবে। নেপাল, ভারত এবং বাংলাদেশের মধ্যে বিদ্যুৎ চুক্তি রয়েছে। প্রধানমন্ত্রী অবশ্যই এটি অব্যাহত রাখতে চাইবেন। সুতরাং বাংলাদেশের ভেতরে সংকট মোকাবেলা এবং পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার এর মাধ্যমে কিভাবে তিনি নিজের গুরুত্ব তুলে ধরবেন, এই বিষয়ে মন্তব্য করতে আরও একটু সময় দরকার। তার মতে আঞ্চলিক বিষয়গুলোতে চমৎকার ভূমিকা রাখার সম্ভাবনা যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রীর রয়েছে, তেমনিভাবে সে তালিকায় আছেন ভারতের প্রধানমন্ত্রীও। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।